সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারকে গদিছাড়া করতে এক মঞ্চে উঠতে পারে বিএনপি জামায়াত। বিএনপি নেতাকর্মীদের বাঁচাতে দেবে না সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। গুম হওয়াদের ফিরিয়ে দিতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। ঘূর্ণিঝড় রিমাল, বিভিন্ন জেলায় 6 জনের মৃত্যু। সাবেক আইজিপি বেনজিরের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ। সরকার তারেককে ফিরিয়ে এনে অবশ্যই আদালতের রায় কার্যকর করবে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারকে গদিছাড়া করতে এক মঞ্চে উঠতে পারে বিএনপি জামায়াত। দীর্ঘ টানাপোড়েনের পর আবারও বিএনপি জামায়াত একজোট হচ্ছেন। সহসাই এক মঞ্চে উঠতে পারে। উভয় পক্ষের টানা কয়েক মাসে ব্যাপক প্রচেষ্টা ও তৎপরতায় শেষ পর্যন্ত বিষয়টি বাস্তবে রূপ পেতে চলেছে। বিএনপি নীতি নির্ধারণী ফোরামে 3 জন সদস্য এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করছেন। অন্যদিকে জামায়াতের আমির সহ শীর্ষ পর্যায়ের নেতারা এখন ব্যাপক আগ্রহ নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ দিতে শুরু করেছেন। তবে প্রগতিশীল বাম ঘেঁষা কয়েকটি ক্ষুদ্র সমমনা দলের শীর্ষস্থানীয় নেতা এতে দ্বিমত পোষণ করে এটাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। যুগপৎ আন্দোলনের সমমনা জোট ও দলগুলোর সঙ্গেও এ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। তাদের মধ্যে বেশিরভাগই জামায়াতকে যুক্ত করে সমমনা সবাইকে সঙ্গে নিয়ে সরকার বিরোধী বৃহৎ শক্তিশালী মঞ্চ গঠনের পক্ষে মতামত দিয়েছেন। অন্যদিকে প্রগতিশীল বাম ঘেঁষা কয়েকটি ক্ষুদ্র সমমনা দলের শীর্ষস্থানীয় নেতা এতে দ্বিমত পোষণ করে এটাকে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করছেন। তারা বলছেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে দেশ ও জাতির কঠিন সময়ে রাজপথে 2-1 দিন শোডাউন করা ছাড়া দলটি আর কোনো তৎপরতা ছিল না। কাজে এদের কখনো বিশ্বাস করা যায় না। বিএনপি ও জামায়াত ইসলামের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো শীর্ষস্থানীয় নেতাদের সূত্রে সব তথ্য জানা গেছে। জামায়াত ইসলামের একাধিক সূত্র জানায়, দলটি বিএনপির সঙ্গে এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে সম্পূর্ণ একমত। সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্ম পরিষদের একাধিক বৈঠকে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। এসব বৈঠকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জানা গেছে, সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে কার্যত ব্যর্থ হওয়ার পর বিএনপি এবং সমমনা দল ও জোট আগামী দিনের কর্মসূচি নিয়ে নতুন ছক তৈরি করছে। এ লক্ষ্যে গত 12 মে থেকে সমমনা দলগুলোর সঙ্গে এক সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। এসব বৈঠকে জামায়াত ইসলামীকে আগামী দিনের আন্দোলনে একই মঞ্চে আনার জন্য মত দেন সমমনা দলের অধিকাংশ নেতা। বিএনপির পক্ষ থেকেও বিষয়টিকে এবার ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কেউ কেউ বিগত আন্দোলনে জামায়াতকে সরাসরি সম্পৃক্ত না করাকে আন্দোলনে ব্যর্থতার অন্যতম কারণ বলেও উল্লেখ করেন। বিএনপির নেতাকর্মীদের বাঁচতে দেবে না সরকার, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। বিএনপি একটি বিরূপ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই বক্তব্য এসেছে খালেদা জিয়ার জীবন নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে। এতে বক্তারা বলেছেন, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়া রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে দেবে না বর্তমান সরকার। তাদের অস্তিত্ব বহনকারী বিএনপি নেতাকর্মীদেরও বাঁচতে দেবে না এই সরকার যদি বারবার ক্ষমতায় থাকে। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার। ঢাকার গুলশানের একটি হোটেলে এই প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক, শিক্ষাবিদ এবং যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য মূলত ছিল সরকারের সমালোচনা। সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কেউ কেউ এরকম করে বলেন যতদিন জীবিত আছি কেউ নড়াতে পারবে না, আর এখন দেখছি নিজে থেকেই নড়ছে। কারণ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক 2 প্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদকে ঘিরে দুর্নীতির অভিযোগ, বর্তমান একজন সংসদ সদস্য হত্যাকাণ্ড, 3টি এমন ঘটনা ঘটেছে। এসবের দায় সরকারকেই নিতে হবে। সরকার বিএনপি নেতাকর্মীদের বাঁচতে দেবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই সরকার জিয়া রহমান ও খালেদা জিয়ার কোনো রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে দেবে না এবং চায় না। আমরা জিয়াউর রহমানের অস্তিত্ব বহন করি, আমাদের কাউকে বাঁচতে দেবে না এই সরকার যদি বারবার ক্ষমতায় থাকে। বিএনপি একটা বিরূপ পরিস্থিতির মধ্যে আছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাদের আরও অনেক কিছু করার বাকি। তার মধ্যে যতটুকু সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সব করার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ইসলাম বলেন, বিএনপির গবেষণা বিভাগ নেই, যার কারণে ক্ষমতাসীনেরা অপপ্রচার চালালে তার যথাযথ জবাব দিতে পারে না বিএনপি। খালেদা জিয়ার সাজার রায়ে যে ধরনের দুর্বলতা রয়েছে সেসব নিয়েও গবেষণা নেই। খালেদা জিয়ার জীবন নিয়ে লেখা বইটির ইংরেজি থেকে অনুবাদ করতে 6 বছর সময় লেগেছে। এর সমালোচনা করেন আসিফ নজরুল। তিনি বলেন, বিরোধী দলের অনুষ্ঠানে সুশীল সমাজ যোগ দিতে চান না। আসিফ নজরুলের পরেই বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, কেউ আসতে চান না, এই কথা অত্যন্ত সত্য। আসিফ নজরুল যতটা সাহসের সঙ্গে কথা বলতে পারেন আমি ততটা বলতে সাহস করি না, বলি কিন্তু ভয় পাই।
গুম হওয়াদের ফিরিয়ে দিতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে গুমের ঘটনা বন্ধ করতে নির্দেশ দেয়। একই সঙ্গে গুমের শিকার সবার ভাগ্য ও অবস্থান সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় ও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারে উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব। রোববার গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত অবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতা টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে সরকার। দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছেন। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন গুম হয়েছেন। তাদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে, আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। অবিলম্বে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ুন পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ঘূর্ণিঝড় রিমাল, বিভিন্ন জেলায় 6 জনের মৃত্যু। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলোচ্ছ্বাস। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা বাড়িঘর ও গাছপালা। এরই মধ্যে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম, বরিশালে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার থেকে আজ সোমবার পর্যন্ত এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের 7 নং ওয়ার্ড এলাকায় প্রচণ্ড বাতাসে ঘর ভেঙে দেয়াল চাপায় মনেজা খাতুন নামে এক নারী মৃত্যু হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে 65 বছর বয়সী শওকত মোড়লের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাচাপায় চরে আটকা পড়া নিজের ফুফু ও বোনকে নিরাপদ আশ্রয় আনতে তাদের বাড়িতে যাচ্ছিলেন মোহাম্মদ শরীফ হাওলাদার নামের এক যুবক। পথে পানিতে ডুবে তার মৃত্যু হয়। রবিবার দুপুরে উপজেলার ধুলাশর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় রোমালের প্রভাবে সৃষ্ট ঝড় বৃষ্টিতে বরিশালের রূপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেয়াল ধসে পড়ে খাবারের হোটেলে টিনের উপর পড়ে 2 জন নিহত হয়েছে। এদিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল জেট আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাবেক আইজিপি বেনজিরের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ। দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জুগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। সূত্রে জানা গেছে, ক্রোকের নির্দেশ পাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে 119টি দলিল, যার মধ্যে আছে রাজধানীর গুলশানের 2042 স্কোয়ার ফিটের 2টি এবং 2053 স্কোয়ার ফিটের 2টি সহ পৃথক 4টি ফ্ল্যাট, সাভারের 3 কাঠা জমি, মাদারীপুর জেলার রাজৌর উপজেলার 113টি জমির দলিল, একই জেলা শিবচরের একটি দলিল রয়েছে। এছাড়া তার 4টি নিজ নামীয় কোম্পানি, 4টি বিও অ্যাকাউন্ট, 15টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার। এর আগে বৃহস্পতিবার গোপালগঞ্জে তার 83টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ